পড়ছি অনিশ দেবের লেখা চুনি হীরা আজ দ্বিতীয় পর্ব। চুনিবাবুকে আমি দোষ দিই না। হীরার জন্যে যে কোনো মোকাবেলায় নেমে পড়া যায়। জান কবুল সেই লড়াইতে নেমে কখনো খেয়াল হয় না জান তো একটাই। ফাইল থেকে একটার পর একটা কাগজ নিয়ে নজর আমাকে বুঝিয়ে দিচ্ছিল। চুনির একটা ফটো দেখালো আমাকে। চুনিলাল বন্দ্যোপাধ্যায়ের বয়স 40-এর ওপারে, তবে দেখে 5-7 কম বলেই মনে হয়। ফর্সা চেহারা, চোখে রিমলেস চশমা, চোয়াল শক্ত, খাড়া নাক, চুল ব্যাক ব্রাশ করে আঁচড়ানো, ডান গালে চোখে পড়ার মতো একটা তিল। আশ্চর্য, এই লোকটা ওর আধা বয়সের একটা ছুকরির জন্য দিওয়ানা হয়ে গেল। অবশ্য হীরার ছবি দেখলে বোঝা যায় যে কোনো বয়সের পুরুষই ওর জন্য দিওয়ানা হয়ে যেতে পারে। সব দেখা যখন শেষ হলো তখন আমি জিজ্ঞেস করলাম, আমি কোথা থেকে ওদের তুলে নিয়ে আসব? নজর মোহাম্মদ বলল, হোটেল রিভারভিউ, ডায়মন্ড হারবার। ওরা ওখানে ঘর ভাড়া নিয়ে আছে, রুম নম্বর 203। আমি অবাক চোখে নজরের দিকে তাকিয়ে রইলাম। এক ঢোকে গ্লাসের বাকি মদটা শেষ করে দিয়ে বললাম, নজর সাহেব, এই কাজের জন্যে আমাকে রেখেছেন, আবার পয়সাও দেবেন? সত্যি বিশ্বাস হচ্ছে না। নজর ওপর দিকে চোখ তুলে হাত নেড়ে বলল, খুদা জব দেতা হে ছপ্পর ফার কাট দেতা হে, খুদা মেহেরবান তো চুহা পেহেলবান। আমি কোনো জবাব না দিয়ে হীরা আর চুনির ফটো দুটো তুলে নিলাম। তারপর উঠে দাঁড়িয়ে বললাম, এবার মিত্র সাহেবের সঙ্গে একবার দেখা করব। অতএব নজর আবার আমাকে নিয়ে চলল শরদিন্দু মিত্রের ঘরে। ঘরের দরজার মুখে খুদে এখনও দাঁড়িয়ে, দাঁত কুটছে। আমাকে চোখ টেরিয়ে দেখল, কিন্তু কিছু বলল না। শরদিন্দু মিত্র টেলিফোনে কথা বলছিলেন কার সঙ্গে। টেবিলের উপরে একটা ফাইল খোলা। আমাকে দেখে সব প্রশ্নে তাকালেন নজরের দিকে। নজর তার হাতের ফাইলটা টেবিলে রেখে বলল, শিকদারবাবু সিরেফ ফটো দুটো নিয়েছেন। শরদিন্দু আমার দিকে তাকিয়ে হাসলেন, বসতে বললেন চোখের ইশারায়। আমি বসলাম। টেলিফোনে কথা শুরু হলো আবার। শরদিন্দুর কথা শুনতে পাচ্ছিলাম আমি এবং নজর। উনি ফোনে বলছিলেন, না না, ব্যাপারটা নিয়ে আমি অকারণে পাঁচকান করতে চাই না। শুধু চাই হীরা আর চুনি মঙ্গল মতো ফিরে আসুক। আমি ওদের দুজনকেই ভালোবাসি, স্নেহ করি। আমি ওদের আশীর্বাদ করার জন্য অপেক্ষা করছি। কে জানে কবে ফিরবে ওরা। একটা দীর্ঘশ্বাস পড়ল। তার একটু পরেই ফোন রেখে দিলেন শরদিন্দু। আমার চোখে সরাসরি চোখ রেখে বললেন, সব বুঝে নিয়েছেন মিস্টার শিকদার? আমি ঘাড় নেড়ে হ্যাঁ জানালাম। তারপর হীরা আর চুনির ফটো দুটো ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, এগুলোর পেছনে সই করে তারিখ দিয়ে দিন। শরদিন্দু হীরার ফটোটা গভীর আবেগ মাখা চোখে দেখেছিলেন। প্রায় চমকে উঠে বললেন, কেন সই করব কেন? আমি হাসলাম। অনেক বুদ্ধিমান মানুষও অনেক সময় ছেলে মানুষের মতো প্রশ্ন করে। ওকে বললাম, আপনার সই হচ্ছে হীরা আর চুনির কাছে আমার আইডেন্টিফিকেশন। আমি বেপরোয়া কাজ করি বটে, তবে বুড়বাক নই। ওর কালো মুখ কি বেগুনি হলো একটু? স্বচ্ছন্দে হোক, শুধু বেগুনি কেন, শরদিন্দু ইচ্ছে করলে বেগুনি থেকে শুরু করে বর্ণালীর বাকি রঙগুলো পরপর ফুটিয়ে তুলতে পারেন ওর মুখে। তাতে আমার কিছু আসে যায় না। হঠাৎই গম্ভীর ভাবটা পাল্টে ফেললেন শরদিন্দু। হাসলেন। ওর প্লাটিনামের দাঁত দেখা গেল। বললেন, মিস্টার শিকদার, মনে হচ্ছে লোক চিনতে আমি ভুল করিনি। হীরাকে আমার চাই, ওকে ছেড়ে আমি একটা মুহূর্তও থাকতে পারছি না। তারপর খসখস করে সই করে দিলেন। ফটো দুটো এগিয়ে দিলেন আমার দিকে। এবার টেবিলের বাঁ দিকের ড্রয়ারের দিকে ঝুঁকে পড়লেন শরদিন্দু। একটু পরেই 100 টাকার নোটের একটা বান্ডিল আলতো করে ছুঁড়ে দিলেন টেবিলের ওপরে।
10,000। বললেন, এটা আপনার পারিশ্রমিক নয় মিস্টার শিকদার, স্রেফ রাহা খরচ। পারিশ্রমিক আপনাকে দেব হীরাকে হাতে পাওয়ার পর। শরদিন্দু মিত্রের কথার নড়চড় হয় না। আমি ফটো দুটো তুলে নিলাম, টাকার বান্ডিলটাও পকেটে রাখলাম। আপনার যদি গাড়ির দরকার হয় বলুন, নজর সব ব্যবস্থা করে দেবে। আমি বললাম, দরকার নেই, আমার একটা ছোট প্রিমিয়ার পদ্মিনী আছে, আপনাদের মতো ক্লায়েন্টদের সহযোগিতায় কেনা, ওটা দিয়েই কাজ চলে যাবে। একটু থেমে আবার বললাম, সত্যি কি হীরাকে আপনার কালকের মধ্যেই চাই? কেন, পারবেন না? ভুরু কুঁচকে গেল শরদিন্দুর। হয়তো পারবো, তবুও একটা দিন বেশি চাইছি। বেশ, এখন সবই আপনার হাতে। একটু থেমে আরও বললেন, নজর আপনাকে দুটো আনলিস্টেড ফোন নাম্বার দিয়ে দেবে, কোনো জরুরি খবর থাকলে ওই নাম্বারে ফোন করতে পারেন। আমি উঠে দাঁড়ালাম, ঘরের দরজার দিকে পা বাড়ালাম। শরদিন্দু পিছন থেকে ডাকলেন, মিস্টার শিকদার। আমি থমকে দাঁড়ালাম, ঘুরে তাকালাম। শরদিন্দু বললেন, মেটাল মার্চেন্ট হিসেবে আর কোনো সাহায্য করতে পারি? যথারীতি মেটাল শব্দটার ওপরে জোর দিয়েছেন শরদিন্দু। আমি হাসলাম, পুরনো কথাটাই বললাম, ধন্যবাদ, তার দরকার হবে না, আমি রোজ 1 ডজন আর্মস দিয়ে ব্রেকফাস্ট খাই। বেরিয়ে এলাম ঘর ছেড়ে, সঙ্গে নজর মোহাম্মদ, এবং দরজার কাছে আবার সেই খুদে চুপচাপ দাঁড়িয়ে দাঁত খুঁড়ছে। দাঁত ছাড়া বোধহয় খোটার মতো আর কিছু ওর নেই। রাস্তায় বেরিয়ে যখন গাড়িতে উঠছি, তখন আনলিস্টেড কোনো নাম্বার দুটো নজর মোহাম্মদ আমাকে দিল। ডান হাত আদাবের ভঙ্গিতে দুবার নেড়ে বলল, ফির মিলেঙ্গে, শুক্রিয়া। আমিও ওকে পাল্টা অভিবাদন জানিয়ে গাড়িতে স্টার্ট দিলাম। চারপাশের যানবাহনের কোলাহলে বোঝা যায় বেলা বেড়েছে। রাস্তায় লোকজনও প্রচুর, যে যার কাজে ব্যস্ত। গাড়ি চালিয়ে কিছুটা এগোতেই হীরার মুখটা মনে পড়ল। অপরূপ ওই মেয়েটা এখন কি করছে, কেমন অবস্থায় আছে। আর তখনই লক্ষ্য করলাম একটা সাদা মারুতি আমার গাড়ির প্রায় ছায়া হয়ে গেছে। আমার হাসি পেল। এরকম টিকটিকের লেজ ছেটে ফেলতে আমার বেশ মজা লাগে। ডায়মন্ড হারবার রোডে মিনিট 45 গাড়ি চালানোর পর তাকালাম রিয়ার ভিউ মিররের দিকে। টিকটিকের লেজ ছেটে ফেলতে রিয়ার ভিউ মিররের উপকারিতা কোনো জবাব নেই। বর্ষা চলছে, তাই রাস্তার দুপাশে প্রকৃতির সবুজ জামা প্যান্ট পরে সেজে গুজে দাঁড়িয়ে। মাঝে মাঝে টুকরো দু একটা দোকানপাট অথবা ছন্ন ছাড়া কাঁচা পাকা বাড়ি। চায়ের তেষ্টা পাচ্ছিল, তাই রাস্তার ধারের একটা চায়ের দোকানের কাছে গাড়ি দাঁড় করালাম। গাড়ি থেকে নেমে বেঞ্চিতে বসে 1 কাপ চায়ের কথা বললাম। দোকানটা মাপে বড়সড় হলেও নিতান্ত ঝোপড়ি। মালিকের বয়স দেখে মনে হয় 699 বছর। চলাফেরার সময় যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ঠকাঠক শব্দ করে যখন তখন খসে পড়তে পারে। তারই হুকুমে এক ছোকরা 1 গ্লাস চা দিয়ে গেল আমাকে। চায়ে প্রথম চুমুক দিতেই পায়ের কাছে একটা ছায়া দেখতে পেলাম। কে যেন আমার খুব কাছে এসে দাঁড়িয়েছে। কালো প্যান্ট পরা, একজোড়া পায়ে স্নিকার। আকাশ মেঘলা। একটু আগে পথে ঝিরিঝিরি বৃষ্টি পেয়েছিলাম, যদিও এখন নেই, কিন্তু তা সত্ত্বেও আবছা ছায়াটা আলাদা করে চিনতে পারলাম আমি। চায়ের গ্লাস থেকে মুখ না তুলে ছায়ার মালিকের দিকে না তাকিয়ে আমি আন্দাজ করতে চেষ্টা করলাম কে এসে আমার সামনে দাঁড়িয়েছে। চায়ের দোকানে দ্বিতীয় খদ্দের বলে কেউ নেই, তবে সামনের পাকা রাস্তায় কদাচিৎ লোকজন চলাফেরা করছে। কয়েকটা গাড়িও ছুটে যাচ্ছে মাঝে মধ্যে। প্রায় 10 সেকেন্ড কেটে গেল চুপচাপ। তারপর একটা ভরাট গলা বলে উঠল, মিস্টার শিকদার, কোথায় যাচ্ছেন? হোটেল রিভারভিউ? আমার দেখা ছায়ার কণ্ঠস্বর। এই গলা আমি কখনো শুনিনি। গ্লাসের চা মোটামুটি গরম,
সুতরাং প্রথম ধাপ হিসেবে সেটা এই কালো প্যান্টের মুখে ছুঁড়ে দেওয়া যায়। তারপর শরীরের দুর্বলতম জায়গা লক্ষ্য করে কষিয়ে বুটের এক লাথি। ব্যাস, ততক্ষণে মক্কেল ভার্টিক্যাল অবস্থা থেকে হরাইজন্টাল অবস্থায় পৌঁছে যাবে। সুতরাং তারপর ওর শরীরের উপরে ফ্রি স্টাইল চালানো যেতে পারে। মানুষ যা ভাবে সবসময় তা করে না। আমিও করলাম না। একবার মনে হলো এটা সেই সাদা মারুতির কেউ নয় তো। তাছাড়া লোকটা আমার নাম জানলো কেমন করে? শরদিন্দু মিত্র কি একে পাঠিয়েছে আমার উপরে নজর রাখার জন্যে? অবশেষে মুখ তুলে তাকালাম। বছর 30-এর এক যুবক, কিন্তু মাথায় চুল বিরল, চোখ ছোট, তামাটে গালে ছোট মাপের একটা পুরনো ক্ষতের দাগ। পরনে চেক শার্ট, তাতে লাল আর সবুজ ডোরা। যুবক হাসছিল। আমি কিছু বলার আগেই বসে পড়ল আমার পাশে। বলল, মিস্টার শিকদার, হীরার খোঁজে আপনি না গেলেই ভালো হয়। ছেলেটি বোধহয় আমার স্থানীয় অভিভাবক। আমার ভালো মন্দ নিয়ে ভাবছে। চমৎকার। আমি চায়ের গ্লাস নামিয়ে রাখলাম ভিজে মাটিতে। মুখের ভাব যথাসম্ভব মোলায়েম রেখে জিজ্ঞেস করলাম, আপনি কে? মিত্তিরের চামচে? যুবকের মুখ শক্ত হলো। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনিও তো এখন তাই। আমি নড়ে চড়ে বসলাম। এরকম মোকাবেলায় মজা আছে। অমিতাভ শিকদার মোকাবেলায় মজা পায়। যা বলার চটপট বলে ফেলুন, আমাকে এক্ষুনি রওনা দিতে হবে। ছেলেটা এবার সিরিয়াস মুখ করে বলল, হীরাকে নিয়ে চলে গিয়ে চুনিদা কোনো অন্যায় করেনি। ওদের মোহাব্বত আছে। শরদিন্দু মিত্তির মোহাব্বতের কি বুঝবে? ও শালা তো বউকে পুড়িয়ে মেরেছিল। ছেলেটার মুখ ঘেন্নায় কুঁচকে গেল। এই মুহূর্তে শরদিন্দু মিত্রের জীবনী জানার কোনো আগ্রহ নেই আমার। সুতরাং কোনো মন্তব্য না করে অপেক্ষা করতে লাগলাম। ছেলেটা হাতের ঝাপটায় বাতাস কাটার ভঙ্গি করে বলল, আপনি যদি ফিরে না যান তাহলে চুনিদা আপনাকে ছেড়ে দেবে না। চুনিদা বহুত খতরনাক লোক। আপনি এসব ফ্যামিলির ঝামেলায় নাক গলাবেন না। ছেলেটা আঙুলে তুড়ি বাজালো দুবার। বলল, মিত্তিরের ওখানে আমাদের লোক আছে, সব খবরই আমরা পাই। সুতরাং সময় থাকতে গিয়ে হাপিস হয়ে যান। নদগিয়ারা ফুট্টুস। আমি হঠাৎই হাসতে শুরু করলাম, গলা ফাটানো হাসি। হাসি দেখে চুনি ব্যানার্জির চামচে এবং আমার লোকাল গার্জেন কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। আর চায়ের দোকানের মালিক চমকে নড়ে চড়ে বসল। ওর হাড়ে হাড়ে খটাখট শব্দ হলো। আমি উঠে দাঁড়ালাম। ঢোলা জিন্সের প্যান্টের পকেটে হাত ঢোকালাম। হাতটা যখন মুঠো করে বের করে নিয়ে এলাম তখন তার সঙ্গে স্মিথ অ্যান্ড ওয়েলসন মিলিটারি অ্যান্ড পুলিশ মডেলের দুটো রিভলভার বেরিয়ে এলো। মাত্র 2 ইঞ্চি ব্যারেলের এই হ্যান্ডগান .38 স্পেশাল কার্ট্রিজ ফায়ার করতে পারে। বন্দুকবাজের সঙ্গে মোকাবেলায় এই ক্ষুদে রিভলভার ভীষণ কাজের। এর এক একটার ওজন মাত্র 500 গ্রাম। আধুনিক ধাতুবিজ্ঞান এই রিভলভারকে একই সঙ্গে মাপে ছোট এবং ক্ষমতাশালী করে তুলতে পেরেছে। ছেলেটার মুখের রক্ত পলকে মঙ্গল গ্রহে চলে গেল। ওর চোখ বড় বড় হয়ে উঠল, আর বাঁ গালের একটা পেশি কেঁপে উঠতে লাগলো বারবার। রিভলভার দুটো আমি বেঞ্চির উপরেই রাখলাম। তারপর হাসতে হাসতেই প্যান্টের অন্য পকেটে হাত ঢোকালাম। ছেলেটা এবার স্পষ্ট কেঁপে উঠল থরথর করে। বলল, মিস্টার শিকদার, আমি 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 হেসে বললাম, আমি রোজ রিভলভার চেটে দেখি, চুষে দেখি, কামড়ে দেখি, চুমু খেয়ে দেখি। বলে একটা রিভলভার তুলে নিয়ে চুমু খেলাম। মিষ্টি শব্দ হলো। ওকে বললাম, তোকে আজকের মতো ছেড়ে দিলাম, যা মাঠে গিয়ে হাডুডু খেল। ছেলেটা ফ্যাকাশে মুখে দৌড়ে পালালো। আমি ওকে কিছুক্ষণ দেখলাম। আমার খবর ছেলেটা পেল কেমন করে? কে খবর দিল ওকে? আর চুনি ব্যানার্জি কি সত্যিই ভয়ঙ্কর লোক? কতটা ভয়ঙ্কর?
শরদিন্দুর সঙ্গে কি পাল্লা দিতে পারবে সে? আর হীরা, অষ্টাদশী ওই অপরূপ সুন্দরী কি সত্যি ভালোবাসে চুনিকে, নাকি জটিল কোনো সমীকরণ লুকিয়ে রয়েছে এর আড়ালে? রিভলভারগুলো আবার পকেটে রাখলাম। শরদিন্দু মিত্র ছেলে খেলা করার জন্য আমাকে ডাকেননি। এখন ছেলে খেলার সময় নয়, আমাকে আরও সাবধান হতে হবে। চায়ের দোকানের দিকে চোখ পড়তেই দেখি বৃদ্ধ দু হাঁটুর ফাঁকে মাথা গুজে বসে আছে। বোধহয় ঠিক করেছে একটু আগের দেখা অশ্লীল দৃশ্য জীবনে আর দেখবে না। অবশ্য এর জীবন বলতে আর কয়েকটা দিনও বাকি আছে কিনা কে জানে। চায়ের পয়সা মেটালাম একটা 2 টাকার নোট দিয়ে। বাচ্চা ছেলেটা কোথায় যেন লুকিয়ে পড়েছিল, ছুটে এসে টাকাটা নিল। ওকে জিজ্ঞেস করলাম টাক মাথা ছেলেটাকে চেনে কিনা। কালো বাচ্চাটা মাথা নাড়ল, না, কোনোদিন দেখেনি। গাড়িতে উঠে স্পিড বাড়ালাম। না, নাটক মনে হয় জমে উঠেছে। জানি না সামনে এখন কি অপেক্ষা করছে। ডায়মন্ড হারবারের প্রায় কাছাকাছি পৌঁছে বুঝলাম আমার জন্য একটা লাশ অপেক্ষা করছিল, এবং সেই লাশের সঙ্গে আমার সাক্ষাৎকার হলো রীতিমতো নাটকীয়ভাবে। লাল রঙের মারুতি অমনিটা ছুটে আসছিল আমাকে লক্ষ্য করে, আর ছুটে আসার পথে বিপজ্জনকভাবে টলছিল এপাশ ওপাশ। এক লহমার জন্য আমার মনে হয়েছিল কোনো 100% মাতাল বেলা 12:30টায় এই ফাঁকা রাস্তায় গাড়ি চালানো প্র্যাকটিস করছে। কিন্তু গাড়িটা আমাকে পাশ কাটিয়ে যেতেই, অথবা বলা যেতে পারে আমি কোনো রকমে ওটাকে পাশ কাটিয়ে মুখোমুখি সংঘর্ষ এড়িয়েছি। আর একই সঙ্গে আমার গাড়ির চাকা ভয়ঙ্কর আর্তনাদ তুলে পিচের রাস্তা ছেড়ে পাশের কাদামাটিতে গভীর ছাপ ফেলে টাল খেয়ে আবার উঠে এসেছে রাস্তায়। তবুও যা দেখার তা ওইটুকু সময়ের মধ্যেই দেখে নিয়েছি। অমনি গাড়িটা চালাচ্ছে একজন মাঝবয়সী লোক। মাথায় কাঁচা পাকা চুল, জামায় লাল রঙের ছোপ, আর গাড়ির পেছনের কাছে কয়েকটা ফুটো। সেগুলোকে ঘিরে মাকড়সার জালের মতো চির খাওয়া হিজিবিজি। আর গাড়ির গতি কমিয়ে দিয়েছিলাম। এরপর কি ভেবে গাড়ি থামিয়ে দিলাম একেবারে। জানালা দিয়ে মুখ বাড়িয়ে লাল অমনিটা দেখতে লাগলাম। ফাঁকা রাস্তায় এলোমেলোভাবে ছুটে মিলিয়ে যেতে যেতে গাড়িটার ড্রাইভার বোধহয় মত পাল্টালো, কারণ গাড়িটা রাস্তা থেকে নেমে গিয়ে সোজা মুখ থুবড়ে পড়ল পাশের নালায়। সেখানকার ঝোপঝাড় আগাছার মধ্যে গাড়িটার 70% ঢাকা পড়ে গেল। না, আর দেরি নয়। আমার একটা স্বভাব হচ্ছে সবসময় পরের ব্যাপারে নাক গলানো। এই স্বভাবটা বোধহয় জন্মগত, কিংবা জন্মের আগে থেকেই, আর সেজন্যই নাকটাও কি একটু বেশি চোখা। অতএব গাড়ি স্টার্ট দিয়ে বাঁক নিয়ে পৌঁছে গেলাম অকুস্থলে। গাড়ি থেকে নেমে ছুটে গেলাম অমনির দিকে। অনুভূমিক রেখার সঙ্গে প্রায় 45 ডিগ্রি কোণ করে গোত্তা খেয়ে থমকে রয়েছে গাড়িটা। গাছপালা আগাছা সরিয়ে গেলাম ড্রাইভারের দরজার কাছে। দরজা খুলতেই লোকটা হেলে পড়ল আমার দিকে। আমি চট করে এক হাতে ওর দেহটা ঠেলে ধরলাম, নইলে আমার জামা প্যান্টের 12টা বেজে যেত। একটু আগে জামায় লাল ছোপ নজরে পড়েছিল, এখন দেখলাম বেচারা একেবারে হোলি খেলে উঠেছে। লাল রঙের হোলি। বোধহয় অন্য কোনো রং দোকান ছিল না। গাড়ির পেছনের কাছে অন্তত 4টে ফুটো আমার নজরে পড়ল, আর লোকটার পিঠে 2টো, পেটের কাছে একটা। অভিজ্ঞতা বলছে যে 2টো গুলি ওর গায়ে বিঁধেছে তার মধ্যে অন্তত একটা ওর দেহকে এফোর ওফোর করে দিয়েছে। স্বাভাবিকভাবেই বলছি, ভারতের জনসংখ্যা কমে গেছে এবং বাকি জনগণের মাথাপিছু জমি ও খাদ্য অনেকটা করে বেড়ে গেছে। কিন্তু আমার রাষ্ট্র উন্নয়নের চিন্তা ধাক্কা খেলো একটা অস্ফুট আর্তনাদে। আর্তনাদটা বেরিয়ে এসেছে লালুর, মানে ওই লাল জামার মুখ থেকেই। সঙ্গে সঙ্গে আমার কৌতূহল 113 গুণ বেড়ে গেল। খরচা খাতায় ফেলা লোকটাকে মনে মনে ঝট করে জমার খাতায় ফেলে ঝুঁকে পড়লাম ওর মুখের কাছে। অনেকটা চেঁচিয়ে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? কি করে এরকম হলো? লালুর ঢলে পড়া মাথা নড়ল সামান্য, ক্লান্ত ঠোঁট ফাঁক হলো। বলল, ডাক্তার, হসপিটাল, আমাকে বাঁচান।
আমি ওর নাড়ি দেখলাম। না, যা ভেবেছি তাই। ওর এখন ডাক্তার বা হাসপাতালের কোনো প্রয়োজন নেই, শুধু ডোমের প্রয়োজন পোস্টমর্টমের জন্যে। সুতরাং চিৎকার করে আবার একই প্রশ্ন করলাম। তখন মাথা তোলার চেষ্টা করে বিড়বিড় করে লোকটা বলল, মিত্র, শরদিন্দু মিত্র। তারপরে ওর মাথাটা ঝাঁকুনি খেয়ে ঢলে পড়ল। শরদিন্দু মিত্র? এটা নিশ্চয়ই আমার প্রথম প্রশ্নের উত্তর নয়। তাহলে কি দ্বিতীয় প্রশ্নের উত্তর? লোকটার নাড়ি দেখলাম আবার। নেই, মুনিয়া উড়ে গেছে দুনিয়া ছেড়ে। মনে মনে একবার বলো হরি হরি বল বলে মৃতদেহ ঠেলে দিলাম গাড়ির ভেতরে। ওটা সিটের ওপরে কাত হয়ে শুয়ে পড়ল। তখন কি ভেবে খুব সাবধানে লোকটার পকেট হাতড়ালাম। কিছু টাকা পয়সা আর কাগজপত্র পাওয়া গেল। টাকা মাটি, মাটি টাকা। অতএব কাগজপত্রের ওপরেই নজর বুলিয়ে পেছন দিকে দুটো ফোন নাম্বার লেখা দেখলাম। দেখে চিনতে পারলাম নজর মোহাম্মদ আমাকে এই দুটো ফোন নাম্বারই দিয়েছিল। অবাক হলাম। অমিতাভ শিকদারের মতো আরও কজনকে একই কাজে লাগিয়েছেন শরদিন্দু মিত্র, নাকি আমার বোঝার ভুল? হতে পারে এই লোকটা হয়তো শরদিন্দু মিত্রের পরিচিত, ব্যবসার সূত্রে চেনা। সে যাই হোক, কার্ডটা আমি পকেটে ঢুকিয়ে নিলাম। আর তারপরই একটা ক্যাশ মেমো আমার নজর টানল। রেস্তোরাঁয় খাওয়ার ক্যাশ মেমো, ব্লু গার্ডেন রেস্তোরাঁ, কেয়ার অফ হোটেল রিভারভিউ, ডায়মন্ড হারবার। ক্যাশ মেমোতে আজকেরই তারিখ। সুতরাং ক্যাশ মেমোটা পকেটে চালান করে দিলাম। তারপর গাড়ির দরজাটা বন্ধ করে উঠে এলাম রাস্তায়। পুলিশে একটা খবর দিতে হবে। রাস্তার এপাশ ওপাশ তাকিয়ে কোনো ভরসা পেলাম না। সুতরাং ঠিক করলাম হোটেল রিভারভিউ থেকেই ফোন করা যাবে থানায়। প্রায় 5.5 বছর আমি চাকরি করেছিলাম কলকাতা পুলিশে। সে চাকরি ছেড়ে দিয়েছি প্রায় 8.5 বছর। কিন্তু মাথা থেকে পুলিশি কর্তব্যবোধটা এখনও একেবারে মুছে ফেলতে পারিনি। অতএব গাড়িতে স্টার্ট দিলাম আবার। তারপর গাড়ির মুখ ঘুরিয়ে সোজা হোটেল রিভারভিউ। হীরাকে খুঁজে আনার সামান্য কাজে এত জটিলতা লুকিয়ে থাকবে এ কথা কে ভাবতে পেরেছিল? হোটেল রিভারভিউতে রিভার আর ভিউ দুইই আছে। ডান দিকে হুগলি নদী, বর্ষায় জল থই থই। সেদিক থেকে ভেসে আসছে জলো বাতাস। নদীর পাড়ে কিছুটা দূরে দূরে কয়েকটা গাছ বাতাসে দুলছে। তার সামনে খানিকটা খোলা মাঠ, ঘাসের ছাওয়া। সেখানে কয়েকজন মানুষ ছড়িয়ে ছিটিয়ে। বাঁদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা হোটেল এলাকা, তারই মাঝে বিশাল লোহার দরজা। দরজার দুপাশে আধুনিক স্থাপত্যের কারুকাজে হোটেলের নাম লেখা, সঙ্গে বাতি স্তম্ভ। দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মোরাম বিছানো, আর তার খানিকটা দূরেই 4 তলা হোটেল বিল্ডিং। সেখানেও আধুনিক ছাদ। চেহারাতেই বোঝা যায় এই হোটেল আমজনতার জন্য নয়। দরজার কাছে গাড়ি নিয়ে যেতেই উর্দি পরা দারোয়ান দরজা খুলে স্যালুট ঠুকল। গোফওয়ালা গো বেচারা। লোকটার হাতে একটা 10 টাকার নোট তুলে দিয়ে জিজ্ঞেস করলাম, একটু আগে একটা লাল রঙের মারুতি অমনি এখান থেকে বেরিয়ে গেছে কিনা? লোকটা ইতস্তত করছিল। হয়তো জরুকে জিজ্ঞেস না করে ও কারো কথার জবাব দেয় না। আমি আরেকটা 10 টাকার নোট বাড়িয়ে দিলাম। ভারতীয় টাকার ঘন ঘন অবমূল্যায়নে 10 টাকার এখন তেমন একটা দাম নেই, অন্তত লুব্রিকেশনের কাজে। তবু 20 টাকায় কাজ হলো। লোকটা জরুর আদেশের অপেক্ষা না করেই বলল, হ্যাঁ, একটা লাল মারুতি অমনি গাড়ি সে বেরোতে দেখেছে। তবে ওইটুকুই, তার বেশি কিছু জানে না। আমি আর সময় নষ্ট করলাম না। গাড়ি চালিয়ে মোরামের ওপর দিয়ে কচরমচর শব্দ করতে করতে সোজা হোটেল বিল্ডিংয়ের দিকে এগিয়ে গেলাম। হোটেলটির পেছন দিকে বিরাট খোলা জায়গা, সেখানেই কার পার্ক। কিন্তু এপাশ ওপাশ তাকিয়ে কোনো অ্যাটেন্ডেন্টকে চোখে পড়ল না। কার পার্কে গাড়ি রেখে এসে প্রকাণ্ড কাচের দরজা ঠেলে হোটেলের অভ্যর্থনা কক্ষে ঢুকলাম এবং ঢুকেই চমকে গেলাম। হোটেলের প্রতিটি সাজসজ্জায় বিলাসিতার ছাপ। 5 তারা হোটেলে এক আধবার যে ঢুকিনি তা নয়,
তবে এর তারার সংখ্যা 5-এর চেয়ে অনেক বেশি মনে হয়। প্রকাণ্ড রিসেপশন হলের মেঝেতে নরম কার্পেট, একপাশে অনেকগুলো সোফা, তার পাশে পাশে ছোট ছোট টবে ছায়াতরু, দূরে রঙিন টিভি। হলের ডান দিকের শেষ প্রান্তে কাছের দেওয়াল, দেওয়ালের ওপাশে সাঁতার দিঘি, সেখানে কলির কেষ্ট আর গোপিনীর দল জলকেলি করছে। গা থেকে জল ঝরে পড়া 2-1 সুন্দরীকে দেখে বেশ ভালো লাগলো। লক্ষ্য করলাম সোফায় বসে খবরের কাগজ পড়ার ভান করে 3জন ভদ্রলোক সুন্দরীদের বেশ ফুটিয়ে দেখছে। ইচ্ছে থাকলেও ওসব দেখার খুব বেশি সময় আমার হাতে নেই, সুতরাং এগিয়ে গেলাম রিসেপশন ক্লার্ক দুজনের কাছে। গাড়ি থেকে আমার সর্বক্ষণের সঙ্গী ব্রিফকেসটা নিয়ে এসেছি। ওটা কার্পেটের ওপরে দাঁড় করিয়ে রেখে অপেক্ষা করতে লাগলাম। মাথার মধ্যে ঘুরছে রুম নম্বর 203। আজ এ পর্যন্তই। পড়ছিলাম অনীশ দেবের লেখা গোয়েন্দা গল্প চুনি হীরা, আজ 2য় পর্ব। গল্পধ্বনি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।